স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি কাল সোমবার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ এই দিন ধার্য করেন। 2 দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে গত বছরের 1 ডিসেম্বর রায় দেয় হাইকোর্ট। এই রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান। গত বছরের 19 ডিসেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হত্যা ও বিস্ফোরক মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিল করে। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের করা আপিলের রায় মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ কাল রায় ঘোষণা করবেন। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম। শুনানি শেষে 2019 সালের 31 অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে। 2020 সালের 15 মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর তা পুনর্বিবেচনা চেয়ে ওই বছরের 19 জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল ইসলাম। গত 26 ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয়। এটাই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলা যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায়। রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় গত রাতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গুদারাঘাটের 4 নম্বর সড়কের একটি দোকানের সামনে চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলেন সাধন। এমন সময় পেছন থেকে এসে 2 যুবক খুব কাছ থেকে তাকে গুলি করে। পরে কয়েকজন যুবক এসে তাকে উদ্ধার করে মহাখালীর একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা হত্যা করলেন তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ ও স্বজনরা। নিহত সাধন পেশায় ডিশ ব্যবসায়ী ছিলেন। তিন দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আন্দোলন চললেও সোমবার সকালে ময়মনসিংহের বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস নিতে দেখা যায়। শিক্ষকরা জানান, ক্লাস বন্ধ রাখলে শিশুরা অনেক সময় সড়কে চলে যায়, তাই শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রাখতে ক্লাস নেওয়া হচ্ছে। তবে আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান তারা। প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মনোন্নয়নে করা পরামর্শ কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষককে শুরুর পথ ধরে 11তম গ্রেডে বেতন নির্ধারণ, 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবিতে এই আন্দোলন করছেন সহকারী শিক্ষকরা। এ বিষয়ে জানাতে দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ। মাহমুদ, শিক্ষকদের দাবির বিষয়ে প্রশাসন কি বলছে, আর কর্মবিরতির ফলে নিয়মিত পাঠদানে কতটা প্রভাব পড়ছে আমাদের জানাবেন। নুসরাত, আমরা সকাল থেকেই দিনাজপুরের বেশ কয়েকটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেছি যে এখানে যে সারা দেশের যে প্রাথমিক শিক্ষকদের যে কর্মবিরতি সেটি কিন্তু এখানে তেমন প্রভাব পড়েনি। আমরা এখন দিনাজপুর লালবাগ কোহিনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি। এখানে আমরা এসে দেখেছি যে সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা কিন্তু উপস্থিত রয়েছে এবং প্রথম সাময়িক পরীক্ষার কিন্তু ফল প্রকাশ করা হয়েছে। কিছুক্ষণ আগেও প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ফল প্রকাশ হয়েছে এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিছুক্ষণের মধ্যেই ফল প্রকাশ হবে। এই জন্য কিন্তু সকল ছাত্রছাত্রীরা কিন্তু এখানে আসছেন এবং এই লালবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সাথেও আমি কথা বলেছিলাম। তিনি জানিয়েছে যে শিশুরা তাদেরকে এই পড়াশোনার মান উন্নয়নের ক্ষেত্রে তিনি প্রতিষ্ঠান খোলা রেখেছেন এবং যেহেতু পরীক্ষা হয়ে গিয়েছে আজকে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেই তারা ফল প্রকাশ করতে পেরেছে এবং ফল প্রকাশের পরেই কিন্তু তারা শ্রেণীকক্ষে কিন্তু পাঠদানও শুরু করেছে। আমরা দেখেছি প্রাথমিক যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু তারা
ক্লাস যেরকম করছে সেটি কিন্তু করছে, কোনো রকমের প্রভাব পড়েনি। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান সিদ্দিকের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন যে দিনাজপুর জেলায় 1862টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখানে প্রতিটি বিদ্যালয়ে কিন্তু এখনো পাঠদান চলছে। তবে যেহেতু শিক্ষকদের একটি যৌক্তিক আন্দোলন, সেই যৌক্তিক আন্দোলনের ক্ষেত্রে সেই আন্দোলনে তারা একাত্মতা ঘোষণা করেছে। নুসরাত। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। ঈদুল আজহা উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি চলছে। সকাল 8টা থেকে দেয়া হয় পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। এরপর দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলেরগুলো। যাত্রীদের সুবিধার্থে সব টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। প্রতিজন টিকিট প্রত্যাশী 4টি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন। তবে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা 33,315টি। আগামী 7 জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। ঈদুল আজহাকে সামনে রেখে চাঁদপুরে 63,000 পশু প্রস্তুত করা হয়েছে, যা জেলার চাহিদার তুলনায় 14,000 কম। আর কুড়িগ্রামে চাহিদার চেয়ে 57,000 বেশি পশু রয়েছে। এবার ভালো দাম পাওয়ার আশাবাদী খামারিরা। দরজায় করা নাড়ছে কোরবানির ঈদ, তাই চাঁদপুরের খামার ও বিভিন্ন গ্রামে শোভা পাচ্ছে বিক্রি উপযোগী গরু, খাসি ও মহিষ। ব্যস্ত সময় পার করছেন খামারি ও গৃহস্থরা, অপেক্ষা পশু হাটে তোলার। খামারিরা বলছেন প্রাকৃতিক উপায়ে লালন পালন করা পশু এবছর ক্রেতাদের আকৃষ্ট করবে। খাদ্যের দাম বেশির কারণে আসলে আমরা গরুর দামটা সহনশীল অবস্থায় রাখতে পারতেছি না। ইন্ডিয়ান গরুর থেকে আমাদের দেশি গরুর অনেক স্বাদ। সরকারের কাছে একটি অনুরোধ বারবার রইল যে বাহিরের থেকে কোনো গরু না আসে আমাদের দেশে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চাঁদপুর জেলায় 63,000 কোরবানির পশুর মধ্যে গরুর সংখ্যা 42,000-এর বেশি। প্রাকৃতিকভাবে আমরা গরু ছাগলকে তৈরি করতেছি যাতে আমাদের সামাজিকভাবে লোকালি লোকজন এখানে এসে ক্রয় করতে পারে এবং বিশেষ ওয়েটে লাইফ ওয়েটে আমরা এটা বিক্রি করি কেজি হিসাবে। এই যে মনে করেন ভুট্টা আছে, আমাদের কাঁচা ঘাস আছে, আমাদের ধান আছে, আমাদের ভুট্টা আছে, এগুলো ভাঙাভাঙি করি, আমরা মিক্স করি একসঙ্গে খোয়া এই ঈদ উপলক্ষে আর কি আমরা চেষ্টা করতেছি, বড় করতেছি। গরু বা খাসি দুইটাই আমাদের এখানে আছে। আমরা আমাদের খাবার নিজস্ব জমির মধ্যে চাষ করি, ঘাস। কুড়িগ্রামের 9টি উপজেলায় ছোট বড় 5 শতাধিক খামারে প্রস্তুত করা হয়েছে কোরবানির পশু। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে জেলায় প্রায় 3 লাখ গরু, ছাগল ও ভেড়া প্রস্তুত করা হয়েছে, যা স্থানীয় চাহিদার চেয়ে 57,000 বেশি। আমাদের এখানে শতাধিক গরু আছে, শতাধিক খাসি আছে। এগুলো আমরা এই যে বড় করতেছি, লালন পালন করতেছি আমাদের দেশীয় খাবার দিয়া। এই যে মনে করেন ভুট্টা আছে, আমাদের কাঁচা ঘাস আছে, আমাদের ধান আছে, আমাদের ভুট্টা আছে, এগুলো ভাঙাভাঙি করি, আমরা মিক্স করি একসঙ্গে খোয়া এই ঈদ উপলক্ষে আর কি আমরা চেষ্টা করতেছি, বড় করতেছি, করিয়া আর কি বিক্রি করার জন্য চেষ্টা করতেছি। এবছর কুড়িগ্রামে স্থায়ী ও অস্থায়ী 29টি পশুর হাটের অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।